বরিশালে ভাইয়ের উপর ভাইদের নৃশংসতা প্রকাশ্যে চোখ তুলে নেওয়ার অভিযোগ, জমিজমা ও অর্থ সংক্রান্ত বিরোধের জের। মাজায় সিএল দিয়ে গাছের লাগে বান্ধা দিছে আমার ভাইজি, ভাই বোন আর আমার ছোট ভাই, তিনজন মিলে আমি কথা বলি না। দুই ঘরে চার উপকূল পেট্রোল মারছে, পেট্রোল মাইরা পরে দরজার সিটকানি লাগাইতে চাইছে, সিটকানি লাগাই আগুন ধরাই দেবো। পরে আমরা সজাগ করছি, সজাগ হয়ে বাইরা বাইরেছি, বাইরা বাইরানের পরে মানে যে বাইরা বাইরে আর হ্যাঁ কোকটাই। জাকসু নির্বাচনে যাচাই বাছাইয়ে বাদ পড়া ১৩ প্রার্থীকেই বৈধ ঘোষণা করে রায়। রাকসুতে ভোটের তারিখ ১৩ দিন পিছিয়ে ১৫ সেপ্টেম্বর নির্ধারণ। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক ৪ লেন করার দাবিতে বিক্ষোভ অবরোধ। মুন্সিগঞ্জে বেহাল রাস্তার কারণে দুর্ভোগে ৩ ইউনিয়নবাসী। নিয়ে আসা যাওয়া খুব কষ্টকর, আমাদেরও চলাফেরা করতে অনেক কষ্ট হয়। জামালপুরে জিঞ্জিরান নদীতে বাড়ছে ভাঙন। ১ সপ্তাহে বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি সহ নানা স্থাপনা, টেকসই বাঁধের দাবি। বাগেরহাটে প্রায় ১ বছর ধরে বন্ধ টিকা কার্ডের সরবরাহ, মিলছে না জন্ম নিবন্ধন, বিপাকে অভিভাবকরা। এই কাগজটা দিছে, দেওয়ার পরে বলতেছে ১ বছর লাগবে কার্ড আসতে। জন্ম নিবন্ধন করতে গেছিলাম, তা সেখানে হয় নাই। বাচ্চার বয়স ১৫ মাস। আমাকে একটা সাদা কাগজে লিখে দেওয়া হয়েছে জন্ম তারিখ, তার জন্য আমি কোথা থেকে জন্ম নিবন্ধন করতে পারতেছি না। নোয়াখালীতে ভরা মৌসুমে ও ইলিশের আকাল, বিপাকে জেলেরা। জাটকা নিধন সহ কলকারখানার বর্জ্যে ব্যাহত উৎপাদন। বরিশালে এক ভাইয়ের ওপর অপর ২ ভাইয়ের নৃশংসতা প্রকাশ্যেই চোখ তুলে নেওয়ার অভিযোগ। ভুক্তভোগীর দাবি, এর নির্দেশদাতা তারই বাবা। জমিজমা এবং অর্থ সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ। মামলার পর জড়িতদের ধরতে অভিযান চলছে। নৃশংসতার ভয়াবহ এই দৃশ্য মুলাদির সাহেবচর এলাকার। এক ব্যক্তিকে মাটিতে চেপে ধরে চোখ তুলছে কয়েকজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই দৃশ্য। ভুক্তভোগীর নাম রিপন ব্যাপারী। তার দাবি, জমিজমা ও আর্থিক বিরোধের জেরে গত শুক্রবার এমন নৃশংসতা চালিয়েছে তারই ২ ভাই স্বপন ও রোকন। সাথে ছিল রোকনের স্ত্রী নূরজাহান, মেয়ে সুবর্ণা সহ কয়েকজন। বাবা আরশেদ ব্যাপারীকে এর নির্দেশদাতা হিসেবে দাবি রিপনের। আমার ছোট ভাই, আমার ভাইজি, আমার লাপ্পাও বান্ধা ছিল, মাজায় সিএল দিয়ে গাছের লাগে বান্ধা দিছে আমার ভাইজি, ভাই বোন আর আমার ছোট ভাই, তিনজন মিলে আমি কথা বলি না। ৩-৪ জনে পাড়ায় ধইরা তার চোখ দুইটা উঠাই যাওয়ার কারণটা কি আমি বিচারছি। উঠাইছে আমার কাকি, আমার মেজো কাকায় ধরছে পাড়াইয়া, আর আমার কাকি চোখ উঠেছে। যদিও অভিযুক্ত আরশেদ ব্যাপারীর দাবি, প্রথমে ছেলে রিপনেরই হামলার শিকার হন তারা। পরে ক্ষুব্ধ জনতা তার চোখ তুলে নিয়েছে। আগুন ধরার সময় ওরা ঘেরান হয়েছে পেট্রোলের, ঘুমের সুযোগ দাও দিছে, দাওয়াই যে ওরা ধরছে, দাগ দিছে, গ্রামবাসী অনেক লোক আছে বুঝলে। আমি আওয়াজ পাই না, আমি পরে চিল্লা পরে হচ্ছে চক্ষু কেটে উঠেছে, আমি কইতে না। ২ ঘরে চার উপকূল পেট্রোল মারছে, পেট্রোল মাইরা পরে দরজার সিটকানি লাগাইতে চাইছে, সিটকানি লাগাই আগুন ধরাই দেবো। পরে আমরা সজাগ করছি, সজাগ হয়ে বাইরা বাইরেছি, বাইরা বাইরানের পরে মানে যে বাইরা বাইরে আর হ্যাঁ কোকটাই। পুলিশ বলছে, রাজধানীতে চুরি, ছিনতাই সহ নানা অপরাধে জড়িত রিপন ব্যাপারী। তার বিরুদ্ধে ঢাকা ও মুলাদিতে একাধিক মামলা রয়েছে। অর্থ সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জেরেই এমন ঘটনা। রিপন থাকে সপরিবারে ঢাকায়। পাওনা টাকা রিপন চাইলে বিভিন্ন সময় এটা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসতেছে বাবা এবং ভাইদের সাথে রিপনের। গত ২৩ তারিখ রাতে রিপন ঢাকা থেকে এসে টাকার চাপ দিছে এবং বলছে যে পেট্রোল দিয়ে ওদের ঘর দরজা জ্বালিয়ে দেবে বলে হুমকি দিচ্ছে। দেওয়ার পরে তারা গভীর রাতে এই ঘটনাটা ঘটায়। রিপন ব্যাপারীকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে তার স্ত্রী নূরজাহান বেগম। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।
রাজধানীতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আর এই বিষয়ে আরো কিছু তথ্য জানবো আমরা সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, বিক্ষোভকারীরা কি বলছেন আমরা একটু বিস্তারিত জানতে চাই। কলি 2 ঘন্টা যাবৎ রাজশাহী ঢাকা মহাসড়ক যেটি রয়েছে সেটি কিন্তু অবরোধ রয়েছে এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে ঢাকায় প্রকৌশলী শিক্ষার্থীদের উপরে পুলিশি হামলার প্রতিবাদে আসলে তাদের এই অবস্থান এবং তারা বলছেন তাদের যে 3 দফা দাবি জানিয়ে আজকে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছেন তারা তেমনটি অভিযোগ করছেন। শিক্ষার্থীরা আমার কাছে রয়েছেন, আন্দোলনকারীরা, তাদের সাথে আমি একটু কথা বলবো। আপনাদের দাবি দেওয়া সম্পর্কে একটু বলবেন, এই আন্দোলন সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আমরা গত 6 মাস ধরে আমরা 3 দফা দাবি আন্দোলনে আমরা 3 দফা দাবির আদায়ের লক্ষ্যে আমরা অহিংস আন্দোলন করে এসেছি। সর্বপ্রথম আমরা যেটা বলেছি যে 10ম গ্রেডে সাবস্টেশন ইঞ্জিনিয়ার পদে যে ডিপ্লোমাদের 100% কোটা রয়েছে সেখানে আমরা চাই বিএসসিদেরকেও সুযোগ দেওয়া হোক, কম্পিটিশনটা ওপেন হোক। আমরা চাই আমাদের কম্পিটিশন ওপেন হোক, সেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা রেখে বিএসসিদেরকেও সুযোগ দেওয়া হোক। এরপরে আমরা বলেছি যে 9ম গ্রেড যেটা প্রথম শ্রেণীর সমমান বিএসসি ইঞ্জিনিয়ারদের পদ, সেখানে ডিপ্লোমার 33% কোটা নিয়ে সেই পদকে কুক্ষিগত করে রেখেছে। আমরা চাই সেই পদকে সেই পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের সেই পদে ডিপ্লোমাদেরকে আমরা চাই না যে সেই কোটাকে মিনিমাইজ করে দেওয়া হোক। এছাড়াও আমরা দ্বিতীয় আমাদের যে দাবি ছিল সেটা হচ্ছে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে পাশ করা ছাড়া, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অ্যাকোয়ার করা ছাড়া কেউ নামের সামনে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে, কি অবস্থা একটু বলবেন? আমাদের আজকের হচ্ছে বিক্ষোভ কর্মসূচি। আমাদের আজকে সারা দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা ঢাকায় গিয়ে শাহবাগে একটা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল। এই আন্দোলনের সময় হঠাৎ পুলিশের অতর্কিত হামলা, তারা টিয়ার গ্যাস ছুটছে, তারা হঠাৎ গ্রেনেড ছুটছে। এইতে আমার অনেক ছোট বড় অনেক সিনিয়র ভাই তারা রক্তাক্ত হয়েছে, তাদের রক্তাক্ত বিভিন্ন জায়গায় হসপিটালাইজ ভর্তি হয়েছে। এটা শোনার পর আমরা আর ঘরে বসে থাকতে পারি না। আমরা একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে আমরা তাদের বিচারের দাবিতে বিচারের বিপরীতে বিক্ষোভ কর্মসূচি চলতেছে। ধন্যবাদ আপনাকে। কলি শুনছিলেন এবং সেই সাথে সাথে দীর্ঘ 2 ঘন্টা যাবৎ কিন্তু রাজশাহী ঢাকা মহাসড়কে কিন্তু যে বাস ট্রাক সহ হাজার হাজার যে যানবাহন সেটি চলাচল সেটি কিন্তু বন্ধ রাখার কারণে ভোগান্তির সৃষ্টি হচ্ছে এবং রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে হামলাটি চালানো হয়েছে ঢাকাতে সেটি কিন্তু নারকীয় হামলা এবং এই হামলার প্রতিবাদে তাদের যে কর্মসূচি, নতুন কর্মসূচি তারা দেবেন এবং তারা এখান থেকে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ এখন পর্যন্ত করছেন। ধন্যবাদ আপনাকে। সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল প্রকাশ হতে পারে রোডম্যাপ, জানিয়েছে ইসি। এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী সহ 3 অঙ্গরাজ্য নিউ ইয়র্ক, মিয়ামি এবং লস এঞ্জেলেসের এনআইডি কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানা বিষয়ে দাবি আপত্তি শুনানি শেষ হয়েছে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির সচিব সহ দাবি আপত্তি উত্থাপনকারীরা অংশ নিয়েছেন। 5 অঞ্চলের 18টি সংসদীয় আসনের 262টি দাবি আপত্তির শুনানি করেছে নির্বাচন কমিশন। শেষ দিনের শুনানিতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর অঞ্চলের আসনগুলোর শুনানি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ 13 দিন পিছিয়ে 28 নভেম্বর নির্ধারিত করা হয়েছে। দুপুরে এই তথ্য জানিয়েছে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার। ভোট গ্রহণের তারিখ পিছিয়ে দেয় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে শিক্ষার্থীদের মাঝে। নতুন তারিখ প্রত্যাখ্যান করে দুপুরে রাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় শিবির নেতারা অভিযোগ করেন একটি নির্দিষ্ট দলের জন্যই রাকসুর ভোট পেছানো হয়েছে। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারেও বিক্ষোভ হয়েছে ক্যাম্পাসে। এদিকে আজ 4র্থ দিনের মতো রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হয়। অ্যারেঞ্জমেন্টগুলো করার জন্য এটা তো সুন্দরভাবে করতে হবে। আমাদের নিরাপত্তার বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে, অনেক ব্যাপক প্রস্তুতির বিষয় আছে। সেই জন্যই আমাদের এই দিনগুলো আমরা মনে করছি যে দরকার হবে, সেই জন্যই আমরা পিছিয়েছি। কারোর কথায় কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমরা এটা করি না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জ্যাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই বাদ পড়া 13 জন প্রার্থীতা ফিরে পেয়েছেন। সকাল 9টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলে দুপুর 2টা পর্যন্ত। বিকেলে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় জ্যাকসু নির্বাচন কমিশন। এর আগে
276 মনোনয়নপত্রের বিপরীতে 256 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে জ্যাকসন নির্বাচন কমিশন। নানা অসঙ্গতির জন্য বাতিল করা হয় বাকি 20 প্রার্থীর মনোনয়নপত্র। এদের মধ্যে 6 জন নারী এবং 14 জন পুরুষ প্রার্থী রয়েছেন। পরে সেখান থেকে 13 জন আপিল করেন। কেউ ঠিকমতো দায়িত্ব পালন না করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম। দুপুরে মানিকগঞ্জের সিংগাইরে একটি কোল্ড স্টোরেজ হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, ফসলের লাভ মধ্যস্বত্বভোগীরা বেশি নিয়ে দালান গড়ে আর কৃষকরা থাকে কুড়ে ঘরে। তাই এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব সবার। অন্তর্বর্তী সরকারের আমলে কৃষি জমি সুরক্ষা আইন যুগোপযোগী করা হবে। আর এখন থেকেই রাস্তার কাজে জমি ব্যবহার করলে এলইডি বিভাগকে 3 গুণ ক্ষতিপূরণ দিতে হবে, এমন জানিয়েছেন কৃষি উপদেষ্টা। মধ্যস্বত্বভোগীদের আপনারা একটু কন্ট্রোলে আনতে পারেন। এই লাভটা কিন্তু মধ্যস্বত্বভোগীরা বেশি নিয়ে যায় এবং তারা ওই যে বড় বড় বলেন না যে বিল্ডিং তারাই করে ফেলায়। আমার কৃষক কিন্তু ওই কুড়ে ঘরেই থাকতে দিতেছে। শুনেন, এটার দায়িত্ব আপনার আমার সবাই। কুমিল্লা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীত করার দাবিতে বিক্ষোভ অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সকাল 9টা থেকে মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় তারা। এতে আটকা পড়ে যানবাহন। এ সময় আন্দোলনকারীরা বলেন, ক্যান্টনমেন্ট থেকে মুরাদনগরের কোম্পানিগঞ্জ পর্যন্ত 30 কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরেই খানাখন্দে ভরা। চলতি বছরই ঘটেছে অর্ধশতাধিক দুর্ঘটনা, প্রাণ গেছে অনেকের। আর তাই আঞ্চলিক মহাসড়কটি দ্রুত 4 লেনে উন্নীতের দাবি করেছে তারা। পরে সড়ক বিভাগের আশ্বাসে 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। 3 কিলোমিটারের এক বেহাল সড়ক, যা অর্ধলক্ষাধিক মানুষের মূল মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। মুন্সিগঞ্জের হোসেন্দি জামালদি সড়কের বেশিরভাগই খানাখন্দে ভরপুর, আর সেই পথে চলাচল করাই দায়। প্রায় ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগে এলাকাবাসীও। গ্রীষ্মে ধুলোয় ধূসর, বর্ষায় কাদা পানিতে ভরা। বলছি মুন্সিগঞ্জের হোসেন্দি জামালদি সড়কের কথা। প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির বেশিরভাগই খানাখন্দে ভরপুর, কোথাও কোথাও বড় গর্ত। অথচ এই পথ দিয়ে চলাচল করে 3 ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। দুর্ভোগের পাশাপাশি প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। রোগী নিয়ে আসা যাওয়া খুব কষ্টকর, প্লাস আমাদেরও চলাফেরা করতে অনেক কষ্ট হয়। একে তো নেই যথাযথ সংস্কার, তার উপর শিল্প কারখানার ভারী যানবাহনও চলে এই সড়কেই। জনভোগান্তি নিরসনে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি স্থানীয়দের। অনেক পানি, কাদা, মানে সব ধরনেরই সমস্যা। যখন টেইলার গুলো আসে, ওর লোড হচ্ছে কি 100 টনের উপরে। আমার মনে হয় এই রাস্তাটা থর করে কাঁপে। যদি গাড়িগুলো যাওয়ার পথে মানুষ পায়ে হেঁটে যেতে পারে না। আমরা চাই যেন অতি তাড়াতাড়ি রাস্তাটা ঠিক করা হয়। এলজিইডি বলছে, রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য নেওয়া হয়েছে পরিকল্পনা, দ্রুতই তা বাস্তবায়ন করা হবে। প্ল্যান আছে যে আমাদের যেহেতু এটা 2.7 কিলোমিটার, পুরোটা না হলেও যতটুকু দরকার সেটা আসতেছে। এবং কোনো অংশে যদি আসলে এখানে আরেকটা জিনিস আসলে জড়িত, যে আমাদের এখানে যে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে 5.5 মিটার, সেটিও হয়তো সম্প্রসারণের প্রয়োজনীয়তা রয়েছে কয়েকটি জায়গাতে, সেগুলোও আমাদের মাথায় রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে 2022 সালে সর্বশেষ এই সড়কটির সংস্কার হয়েছিল, যা এখন দেখে একেবারেই বোঝার উপায় নেই। স্থায়ী সমস্যা সমাধানে চাই টেকসই সংস্কার, এমনটাই বলছে এই এলাকার জনসাধারণ। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। গাইবান্ধার সুন্দরগঞ্জে মানব পাচারের নামে মামলা দিয়ে স্থানীয়দের হয়রানির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। নিজ জেলার পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ভয়ভীতি এবং আপোষের মাধ্যমে চক্রটি টাকা লুটে নিচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। গাইবান্ধার সুন্দরগঞ্জের সুবর্ণদহ গ্রাম বছর 2 আগে সৌদি প্রবাসী আলমগীর মণ্ডলের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে পাড়ি জমান একই গ্রামের জিয়াউর, জামিউল, কবির ও আল আমিন সেখানকার একটি প্রতিষ্ঠানে চাকরি করলেও নিয়ম ভাঙার অভিযোগে 4 জনকেই ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। চাকরি হারিয়ে ওই 4 যুবক ইতালি প্রবাসী সুমন, সৌদি প্রবাসী আঞ্জুমিয়া এবং দক্ষিণ ধুমাইটারি গ্রামের মিঠু ওরফে ফিটুর শরণাপন্ন হন।
তাদের পরামর্শে 2023 সালে সৌদিতে থাকা আলমগীরের বিরুদ্ধেই মানব পাচারের মামলা করেন 4 যুবকের একজন জিয়াউর রহমানের স্ত্রী। যদিও আপোষ মীমাংসায় সেটির নিষ্পত্তিও হয়। আঞ্জু ফিটু ওরা হলো ফোন দিয়ে আমাদেরকে হুমকি দেয়। এখন মামলা হয়েছে আমার স্বামীর নামে 6 জায়গায়। সুমন, আঞ্জু আর এই ফিটু এরা মূলত একটা চক্র। এই চক্রটা এরা যখন বাংলাদেশে ছিল তখনও চক্র করিয়ে বাংলাদেশের বিভিন্ন থানায় মানব পাচার মামলা করে টাকা কামাইছে। আমি সমাধান করছি, আমাকে 3 লাখ টাকা দিছে, আমার স্বামীকে নিয়ে আসবে দেশে। তবে ঘটনা ভিন্ন দিকে মোড় নেয় যখন ভুক্তভোগী সাজিয়ে আলমগীরের পরিবারের বিভিন্ন সদস্য সহ অন্যান্যদের বিরুদ্ধে নিজ জেলা গাইবান্ধা সহ চাঁদপুর, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জে মামলা হতে থাকে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা এবং ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে সুমন, আঞ্জু, ফিটু চক্রটি। 84 দিন আমি জেল খেটেছি। সে বলছে যে তুমি যদি 5 লাখ টাকা দাও বা 10 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দাও তাহলে তোমাকে আমি মামলা থেকে অব্যাহতি দেবো। মামলা করার পরে ওই শহীদুল ইসলামে আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোর নামে মামলা হয়েছে মানব পাচারে। আমি না, আমার সাথে একজন কলেজের টিচার আছে, উনিও কিছু জানে না, আমিও কিছু জানি না। একই কৌশলে মামলার আসামি বানানো হয়েছে গ্রামের পল্লী চিকিৎসক, ইউপি মেম্বার, কলেজ শিক্ষক সহ আরো অনেককেই। এসব মামলায় কেউ কারাবাস করেছেন, কেউ আছেন পালিয়ে। এলাকাবাসীর অভিযোগ, পারিবারিক দ্বন্দ্বকে পুঁজি করেও নিরীহ মানুষকে ফাঁসাতেই মামলা করে চক্রটি। ধরি যখন নিয়ে গেল তখন এলাকার মানুষ বলতেছে চাঁদপুরে কিভাবে এই নবী কিভাবে চাঁদপুরে এভাবে মানুষ পাচার করাইল। এই চক্রটাকে দমন করার জন্য যে বুদ্ধি আছে এই সরকার জন্য সেই দমন করে। অভিযোগের বিষয়ে জানতে মিঠু ওরফে ফিটুর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রীর দাবি সব অভিযোগ মিথ্যা। আর ফোনে যোগাযোগ করা হলে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ইতালি প্রবাসী সুমন। কোনো জড়িত নাই, আমার স্বামী কোনো জড়িত নাই এগুলো। বিদেশের ব্যাপারে কিছু জানেন না? আপনি ভালো করে জানেন, আর আপনি তো আপনি না হলে 1 বছর পর খবর লইতেছেন। মানব পাচারের নামে হয়রানিমূলক মামলার বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তা। ভবিষ্যতে যদি এরকম কোনো বিষয় চলে আসে আমাদের সামনে, যে মানব পাচার বিষয়ে কোনো বিষয় চলে আসে, তাহলে আমরা যেটা অ্যাজ ইউজুয়াল প্রসেস, সেই প্রসেস মেনটেন করে আমরা মামলা নিব এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জামালপুরের বকশীগঞ্জের জিঞ্জিরাম নদীতে দেখা দিয়েছে ভাঙন। 1 সপ্তাহে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি, হুমকিতে আরও নানা স্থাপনা। নদী শাসনের জন্য একাধিক জায়গায় যোগাযোগ করলেও সমাধান না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। যদিও ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জামালপুরের বকশীগঞ্জের জিঞ্জিরাম নদী তীরে বসে থাকা এই বৃদ্ধার নাম গুলেছা বেগম। ভাঙনের চতুর্থবারে শেষ সম্বল দিয়ে কোনো রকমে করেছিলেন বাড়ি। তার এই বসত ভিটাও পড়েছে নদী ভাঙনের হুমকিতে। কোথায় হবে পরের বাসস্থান? আধা ভাঙা ভিটায় বসে এই দুশ্চিন্তা ছাড়া কিছুই করার নেই গুলেছা বেগমের। আর বছরও ভাঙছে, গেল বেরো ভাঙছে, এই খিবিও ভাঙল, এই খিবি তো ভিড়ে গেল গা। ভাষা করে হিথায় নেছি, ভিড়ে গেল গা, চিন্তা ভাবনা বাঁচি না, কি করি খাই। শুধু গুলেছায় নয়, নদীর এমন রূপে উপজেলার কুতুবের চর ও বাঙালপাড়া গ্রামের সবার অবস্থায় এখন এমন। টানা 1 সপ্তাহের ভাঙনে বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি ও কয়েক বিঘা ফসলি জমি। ভাঙন থেকে রক্ষা পেতে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে অন্যরা। এবারে ভেঙে নেছে কত এক ঘর হাতে হাতে তলাইছিল, এক কানে তলায় গেল গা। ধরার মতো সাধ্য নাই লোকজন। সেই সময় যে সময় নদী ভেঙে যায় সেই সময় লোক পাওয়া যায় না। স্থানীয়রা বলছেন, ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ক্ষতিগ্রস্ত হবে প্রায় 2,500 বাসিন্দা। আর নদী শাসনের জন্য একাধিক জায়গায় যোগাযোগ করলেও সমাধান না পাওয়ার অভিযোগ তাদের। স্কুলের পূর্বাভাসে যদি তাড়াতাড়ি সরকার বস্তা ফেলায় দেয় তাহলে বাড়ি কটা থাইলে স্কুলটা চলবো। বাজেট নাই, টাকা নাই। সরকার স্কুলের পূর্বাভাসে যদি তাড়াতাড়ি সরকার বস্তা ফেলায় দেয় তাহলে বাড়ি কটা থাইলে স্কুলটা চলবো। বাজেট নাই, টাকা নাই, সরকার নাই, এটা বলে। এবার তো আরো ফোন দেই, ফোনেও কথা বলি, দিনের মধ্যে 2 বার করে ফোন দেই, কিছু কয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি কমলে ভাঙন ঠেকানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জরুরি ভিত্তিতে কিছু ব্যবস্থা গ্রহণ করব, কিছু লেন্থে, এবং ওখানে অতিরিক্ত যে লেন্থটা থাকবে সেটা প্রোটেকশনের জন্য ইতিমধ্যে আমরা অনুন্নয়ন রাজস্ব বাজেটে অর্থ চাহিদা প্রেরণ করেছি। বাজেট পেলে সেই কাজটিও করব।
গত 5 বছরে কুতুবের চর ও বাঙালপাড়ায় ভাঙন অব্যাহত থাকায় ক্ষতি ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। প্রায় 1 বছর ধরে বাগেরহাটে বন্ধ টিকা কার্ড সরবরাহ, এতে বিপাকে নবজাতকদের বাবা মায়েরা। টিকা কার্ড ছাড়া মিলছে না শিশুদের জন্ম নিবন্ধনও। সংশ্লিষ্টরা জানালেন জটিলতার বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। জন্ম নিবন্ধন নাগরিক হিসেবে সরকারি খাতায় ব্যক্তির সব তথ্য নথিভুক্ত করার প্রক্রিয়াকেই জন্ম নিবন্ধন বলে। সন্তানদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই সনদ পেতে তাদের টিকা কার্ড ছাড়াও প্রয়োজন পড়ে বাবা মায়ের এনআইডি ও জন্ম নিবন্ধনপত্র। স্বাস্থ্য বিভাগের টিকা কার্ড সরবরাহ বন্ধ থাকায় বাগেরহাটে অনেকটাই থমকে গেছে শিশুদের জন্ম নিবন্ধন। বাবা মায়ের সনদ দিয়ে কেউ কেউ নিবন্ধন পেলেও সেই সংখ্যা অনেক কম। বাচ্চার বয়স এই 12 মাস, আমি পৌরসভায় গেছি জন্ম নিবন্ধন করতে, তা বলেছে যে এই শিশু কার্ড না, এটা মহিলাদের কার্ড, এতে জন্ম নিবন্ধন হবে না। বাচ্চার বয়স 15 মাস, আমাকে একটা সাদা কাগজে লিখে দেওয়া হয়েছে জন্ম তারিখ, তার জন্য আমি কোথা থেকে জন্ম নিবন্ধন করতে পারতেছি না। এই কাগজটা দিছে, দেওয়ার পরে বলতেছে 1 বছর লাগবে কার্ড আসতে। জন্ম নিবন্ধন করতে গেছিলাম, তা সেখানে হয় নাই। আমরা জন্ম নিবন্ধন করতে পৌরসভায় গেছি, বলছে এটা শিশুদের কার্ড না, এটা মায়েদের কার্ড, তার জন্য জন্ম নিবন্ধন হচ্ছে না। ঠিক এমনই ভোগান্তি পোহাতে হচ্ছে মেরুনা খাতুনকে। তার ছোট্ট শিশু সন্তান মেধা পায়নি কোনো টিকা কার্ড, সেজন্য কয়েক দফা পৌরসভায় ঘুরেও সন্তানের জন্ম নিবন্ধন করতে পারেননি তিনি। বলছে যে হাতে লেখা কার্ডে হবে না, টিকা কার্ড নিয়ে যেতে হবে, অন্যান্য ডকুমেন্টস নিতে হবে, তাই এখন আমি ফিরে যাচ্ছি। অনেকে সাদা কাগজে এগুলো লিখে নিয়ে আসে, কিন্তু সাদা কাগজে লেখা এটা গ্রহণযোগ্য নয় এবং আমরা এটা দিতে পারি না। টিকা কার্ড ছাড়া সাদা কাগজে জন্ম তারিখ লিখে বা নাম ঠিকানা লিখে নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা জন্ম নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে শিশুকে হাজির করতে বলি। আমরা যদি দেখি যে আসলে প্রকৃত বয়স এটা হওয়া সম্ভব, সেই ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। বাট 1 বছরের অধিক ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রেই দিতে জটিলতা সৃষ্টি হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানালেন, টিকা কার্ডের সরবরাহ না থাকায় সৃষ্টি হয়েছে জটিলতা। বিষয়টি এরই মধ্যে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমাদের যে শিশু কার্ড সেটা দীর্ঘ সময় ধরে সাপ্লাই বন্ধ আছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা স্যারদের কাছে বিষয়ে অবহিত করেছি। আর আপাতত আমরা যেটা ফটোকপি করে সিগনেচার করে সেই কার্যক্রমটি চালিয়ে নিচ্ছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় চলতি বছর 36,000 টিকা কার্ডের চাহিদা রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নোয়াখালীতে ইলিশ না পেয়ে বিপাকে জেলেরা। ফিরছেন খালি নৌকা নিয়ে। বেচা বিক্রি না থাকায় ঋণ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। সংশ্লিষ্টরা বলছেন যে আটকা নিধন মা ইলিশ ধরা ছাড়াও শিল্পায়ন বিরূপ প্রভাব ফেলেছে ইলিশের বংশবৃদ্ধিতে। কলকারখানার বর্জ্যে ব্যাহত হচ্ছে ইলিশের সুষ্ঠু বিচরণ। ভরা মৌসুমে নোয়াখালীতে ইলিশের আকাল, যে কারণে হাতিয়ার ঘাটগুলোতে নেই কর্মব্যস্ততা, নেই ব্যাপারীদের হাঁকডাক কিংবা বরফ ভাঙার আওয়াজ। দ্বীপের 20টি ঘাট থেকে ছোট বড় প্রায় 10,000 জেলে নৌকা মাছ শিকারে যায় প্রতিদিন। তবে ফিরতে হচ্ছে শূন্য হাতে। কর্মচারীদের বেতন ভাতাও দিতে পারছেন না অনেক ব্যবসায়ী। মানবেতর দিন কাটছে জেলে পরিবারগুলোর। পাইকার লেবার মাছ আনতে আনতে অস্থির হয়ে যেত, কিন্তু আমরা যে পরিমাণ টাকা পাইতাম গেছেবার, এবার সে পরিমাণ হিসাবে ঘাটে কোনো মাছ নাই। সর্বোচ্চ নৌকাগুলাতে মাছ পাই 4 পিস 5 পিস। আমরা এমন অবস্থা হয়েছে, নদীতে গেছি তেলের পয়সারও অঙ্গ হয় না, ওগা মাছ হয়েছি। 7 দিন 8 দিন জাল বেলে 3 লাখ 4 লাখ টাকার মাছ ধরে আইছি। আর এবার এই পর্যন্ত আমাকে কোনো সংসার খরচই যেমন বোট খরচই হয় না। জেলেরা বলছেন ধার দেনা করে মাছ ধরতে যান অনেকে, মাছ না পাওয়ায় ভারী হচ্ছে ঋণের বোঝা। ব্যবসা বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন কেউ কেউ। সমিতির কিস্তিলে আমাদের সংসার কোনোরকম চলে, সমিতির কিস্তি না দিতে হলে তারা অগরশত্রু ভাষায় কথা বলে। বাড়িতে তারা কি খাইয়া রয়েছে না খেয়ে রয়েছে, এই মেঘনা নদীর বুকে দমার লগে হাবুডুবু খাচ্ছে। যেভাবে চলতেছে এভাবে যদি আর কয়েকদিন থাকে তাহলে আমাদের গদিতে যা ফালা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ইলিশ না পাওয়ার কারণ হিসেবে জাটকা নিধন মা ইলিশ ধরা ছাড়াও প্রকৃতিগত পরিবর্তনকে দুষছেন সংশ্লিষ্টরা। উপকূলীয় এলাকায় এবং নদীর মোহনা এলাকায় যে অধিক মাত্রায় যে শিল্পায়ন হচ্ছে তার কারণে একটা প্রভাব পড়ছে, কারণ এতে করে প্রচুর দূষণ নদীতে গিয়ে পড়ছে। এছাড়াও বৈশ্বিক কিছু কারণ রয়েছে, যেরকম বৈশ্বিক উষ্ণতার কারণ, তারপরে জলবায়ু পরিবর্তনের কারণ। এই সকল নানান কারণে আমার মনে হয় যে গিয়ে ইলিশ মাছের যে ধরা পড়ার যে হার সেটার মধ্যে প্রভাব পড়ছে।
এ অঞ্চলের লক্ষাধিক মানুষ জেলে পেশায় জড়িত, তবে সরকারিভাবে নিবন্ধিত 25,995 জন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সিলেটের সাদা পাথরের লুটপাটের ঘটনায় গণশুনানি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। বিকেলে নগরীর সার্কিট হাউসে আলাদাভাবে প্রশাসনিক কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, পাথর ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তদন্ত কমিটি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির আহ্বায়ক এবং মন্ত্রিপরিষদ সচিব জাহিদা পারভিন বলেন, পাথরকাণ্ডে জড়িতদের ধরতে এবং ভবিষ্যতে এমন লুটপাট রোধে কাজ চলছে। ঘটনাস্থল থেকে সংগ্রহকৃত তথ্য পর্যালোচনা শেষে জমা দেওয়া হবে প্রতিবেদন। চাঁদপুর শহর পরিচ্ছন্নতায় ডাস্টবিন পরিষ্কার, বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। সকালে শহরের ঘোষপাড়ায় ডাস্টবিন পরিষ্কার সহ ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে সবাইকে আহ্বান জানানো হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মশা নিধন স্প্রে করা হয়। পরে রেল লাইনের পাশে তালগাছের চারা রোপণ এবং হাসান আলী স্কুল মাঠের পাশের লেকে পদ্ম ফুলের বীজ ছিটিয়েছে এবং এই কাজগুলো করেছে চাঁদপুর ক্লিন সদস্যরা। এই শহরের বিদ্রোহী কবি হিসেবে খ্যাত নজরুল ছিলেন বাংলা সাহিত্যের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। মৃত্যুর এত বছর পরেও শোষণ নিপীড়নের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে প্রজন্মের পর প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন কবি নজরুল। শওকত মঞ্জুর শান্তর প্রতিবেদন। ভুলুক দুলুক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, ছিলেন সঙ্গীতজ্ঞ, নাট্যকার, দার্শনিক। অসাম্প্রদায়িক বাণী, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তার লেখা আজও অনুপ্রেরণার উৎস। দীর্ঘ রোগ ভোগের পর ঢাকায় 1976 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নজরুল। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। তার লেখা বিদ্রোহী কবিতার শতবর্ষ পেরিয়েছে, তারপরও বিন্দু পরিমাণ আবেদন ফিকে হয়নি এই কবিতাটির। বরঞ্চ যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এক শক্তিশালী কণ্ঠস্বর হিসাবেই ব্যবহৃত হয়েছে এই কবিতাটি। তাই বলাই যায়, ব্যক্তি নজরুলের শারীরিক উপস্থিতি না থাকলেও তার লেখা কবিতা, গান এবং সাহিত্যকর্ম আমাদেরকে জাগৃত করবে যুগের পর যুগ, অনন্তকাল। নজরুল সবসময়ই শোষিতের পক্ষে। যুগে যুগে নতুন প্রজন্মের মাঝে জ্বালিয়ে রেখেছেন বিদ্রোহের স্ফুলিঙ্গ। রণাঙ্গনে আমাদের মুক্তিযোদ্ধারা তার গান দ্বারা এতটাই অনুপ্রাণিত হতেন যে যখন রেডিওতে ওনার গান বাজত তখন মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে স্যালুট করতো রেডিওর দিকে তাকিয়ে। 24শে গণ অভ্যুত্থানে তো নজরুল যেন একটা নতুন রূপে ফিরে এলেন। আমরা এমন এক জেনারেশনকে পেলাম যাদেরকে আমরা খুব ইগনোর করতাম। এরা বই পড়ে না, সাহিত্য তো অনেক দূরের কথা, গ্যাজেট জেনারেশন। তারা হঠাৎ করে ইন্সপিরেশন হিসেবে নজরুলকে খুঁজে নিলেন। যদিও জাতীয় কবির সরকারি গেজেট প্রকাশে লেগে গেল 54টি বছর, তবুও নজরুলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিচ্ছে কবি নজরুল ইনস্টিটিউট। খুঁজে বের করার চেষ্টা করছে নজরুলের হারিয়ে যাওয়া গানের খাতা। নজরুলের স্বহস্তে লিখিত একটি গানের খাতা ছিল, এই খাতাটা এখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আমার এখানে তোলপাড় করে ফেলেছি পুরা ইনস্টিটিউট, অনেকগুলো বদ্ধ আলমারি ছিল, চাবি কারোর কাছে ছিল না, আমি তো এগুলো ভেঙেছি, আমি কোথাও আমি এটা পেলাম না। এবং আমাদের জাতীয় জাদুঘরে আমি নিজের চোখে দেখেছি নজরুলের একটা কর্নার ছিল, তার ব্যবহার্য জিনিসপত্র ছিল, সেটা নাই হয়ে গেছে। কুইন্টেসেন্স অফ নজরুল, নজরুলের পুরো সাহিত্য সমগ্র থেকে মানে সংক্ষিপ্ত সার তৈরি করেছি প্রায় মোর দেন। জাতীয় জাদুঘরে আমি নিজের চোখে দেখেছি নজরুলের একটা কর্নার ছিল, তার ব্যবহার্য জিনিসপত্র ছিল, সেটা নাই হয়ে গেছে। কুইন্টেসেন্স অফ নজরুল, নজরুলের পুরো সাহিত্য সমগ্র থেকে মানে সংক্ষিপ্ত সার তৈরি করেছি প্রায় মোর দেন 1000 পেজের। এটা হওয়ার পরপরই যেটা হবে, আমরা এরপরে খুব দ্রুত বিশ্বের অন্যান্য প্রধান ভাষার কাছে আমরা উপস্থাপন করব, যাতে অন্যান্য ভাষায় নজরুলকে ট্রান্সলেট করা যায়। নজরুল তাঁর সৃষ্টিতেই উজ্জ্বল মহাতারকা, তবুও তাকে চর্চায় ও লালনে উৎসাহিত করতে সরকারি উদ্যোগের বিকল্প নেই। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।